You are watching Max Media London. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুটি কয়েক উপদেষ্টা মাত্র শুধু নন, গোটা অন্তর্বর্তী সরকারেরই এখন সেফ এক্সিট নেওয়ার সময় হয়ে এসেছে বলে ধারণা করা হলে মনে হয় সেটি ভুল হবে না। গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে মনে হতেই পারে গোটা অন্তর্বর্তী সরকারেরই এখন সেফ এক্সিট নেওয়ার সময় একেবারে ঘনিয়ে এসেছে। বাংলাদেশে নিযুক্ত তিনটি ইউরোপিয়ান দেশ নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূতরা সম্প্রতি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন নেতা এবং একজন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় সম্প্রতি গিয়েছিলেন এবং সেখানে তার সঙ্গে দীর্ঘ সময় একান্ত বৈঠক করেছেন। তারা কি আলোচনা করেছেন, তাদের বৈঠকে রাজনীতি কি ছিল কি ছিল না আমরা ধারণা করে নিতে পারি। অবশ্যই রাজনীতি নিয়ে কথা হয়েছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, এসব নিয়ে নিশ্চয়ই তাদের মধ্যে কথা হয়েছে। কিন্তু কি সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রদূতরা কোন উদ্দেশ্যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তার সঙ্গে বৈঠকে মিলিত হলেন, এসব বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানা যাচ্ছে না। প্রকাশ্যে সাবের হোসেন চৌধুরী কিছু বলেননি এবং রাষ্ট্রদূতদের পক্ষ থেকেও এ সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও লক্ষণীয়ভাবে এই বৈঠকের কথা এই তিন রাষ্ট্রদূতদের একজনও এখনো পর্যন্ত অস্বীকার করেননি। সুতরাং বাংলাদেশের তিন বন্ধু দেশের রাষ্ট্রদূতদের আকস্মিকভাবে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে এই বৈঠক কিসের আলামত বহন করে? এই দেশগুলো কি চাইছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক? এবং এমনও হতে পারে যে যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা বাদে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, নেতা কর্মীরা যেন, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যেন নির্বাচনে অংশ নিতে চাইছেন, তেমন একটি বিষয়ে কি আলাপ করতে তিন রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়েছিলেন? ঢাকায় সাংবাদিকরা এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু তৌহিদ হোসেন এক কথায় এর যা জবাব দিলেন সেটি হল যে এ বিষয়ে সরকারের কিছু করার নেই। কথাটি খুবই আশ্চর্যজনক, কারণ তিনটি দেশের রাষ্ট্রদূত একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলতে তার বাসায় গেলেন যৌথবদ্ধ হয়ে, যৌথভাবে, কিন্তু এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। কথাটি ঠিক বেখাপ্পা বলেই মনে করা যেতে পারে। এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর নতুন চাপ নিয়ে এসেছে হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই মানবাধিকার সংগঠন আজ বৃহস্পতিবারই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের বিভিন্ন বিষয় এবং মূল বক্তব্যটি সরকারের জন্য বিব্রতকর, অস্বস্তিকর ডেফিনেটলি। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে দমন পীড়নের মাত্রা বাড়িয়ে চলেছে। তারা বলছে যে এই আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি শান্তিপূর্ণভাবে অধিকার কর্মীরা যে সমস্ত সমাবেশ করতে চাইছেন, সমাবেশে অংশ নিচ্ছেন, সেগুলোতেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং এই অধিকার কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তারা বলেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের এমন কিছু করা উচিত নয় যাতে মানুষ শেখ হাসিনার সরকারের সময়ের পরিস্থিতির তুলনা টেনে বর্তমান সরকারকেও এ ধরনের অভিযোগে অভিযুক্ত করতে পারে। আমরা মনে করতে পারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাত্র গতকাল বুধবার তিনি ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশের পত্রপত্রিকা, বাংলাদেশের মিডিয়ার উপর ভিত্তি করে যে সমস্ত মানবাধিকার প্রতিবেদন তৈরি করা হচ্ছে সেগুলোর বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে তার সন্দেহ রয়েছে, তার প্রশ্ন রয়েছে। তার বক্তব্য হচ্ছে যে মানবাধিকার প্রতিবেদনগুলোর বিষয়ে আমাদের যদি আস্থা রাখতে হয় তাহলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এদের রিপোর্টের দিকে আমাদের তাকানো উচিত। শফিকুল আলমের এই জ্ঞানগর্ভ বক্তব্যের পর হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার, সেই পরিপ্রেক্ষিতে শফিকুল আলমের কাছ থেকে এ সম্পর্কে তাঁর চাতুর্যপূর্ণ কিছু বক্তব্য জানার জন্য আগ্রহীরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। আমরা এখানে উল্লেখ করতে পারি, প্রেস সচিব শফিকুল আলম যখন বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে, বাংলাদেশের মিডিয়ার
রিপোর্টের উপর আস্থা রাখা যায় না, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে তার প্রশ্ন রয়েছে, তখন সে কথা শুনে বর্তমান সরকারেরই গঠন করা গুম কমিশনের সদস্য এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, প্রেস সচিবের এই বক্তব্য শুনে তিনি অসুস্থ বোধ করছেন। আমরা জানি মাত্র 4 দিন আগে বর্তমান সরকারের একজন সাবেক উপদেষ্টা এবং ছাত্র তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি কারোর নাম উল্লেখ করেননি, কিন্তু বলেছেন এই উপদেষ্টারা গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন, তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন এবং তারা নিজেদের সেফ এক্সিটের নিরাপদে চলে যাওয়ার মতো ব্যবস্থা সেরে নিয়েছেন। ড মোহাম্মদ ইউনূসের সরকার নাহিদ ইসলামের এমন বিস্ফোরক বক্তব্যের জবাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। নাহিদ ইসলামের এই বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা সম্পূরক বক্তব্য নিয়ে হাজির হয়েছেন এনসিপিরই আরেক নেতা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। তিনি বলেছেন, এই উপদেষ্টাদের জেনে রাখা উচিত মৃত্যু ছাড়া তাদের আর কোথাও কোনো সেফ এক্সিট নেই। তাই এই বক্তব্যটি সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে সরাসরি এক ধরনের হুমকি কিনা সে সম্পর্কে আইনবিদরা নিশ্চয়ই ভেবে দেখতে পারেন। এই যে প্রেক্ষাপট, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন নেতার বাসায় গিয়ে 3 জন ইউরোপিয়ান দেশের রাষ্ট্রদূতের বৈঠক, বলতে গেলে গোপন বৈঠক, এবং এরপর হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারের কথা টেনে এনে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তুলনার যে বিষয়টি সামনে নিয়ে এসেছে তাদের বিবৃতিতে, সে প্রসঙ্গটি, এবং নাহিদ ইসলামের বিস্ফোরক অভিযোগ, উপদেষ্টাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, প্রতারণার অভিযোগ, আখের গুছিয়ে নেওয়ার অভিযোগ এবং সেফ এক্সিট নিয়ে নিজেদের বলতে গেলে সরে যাওয়া অথবা আমরা যদি বলি পালানোর সুযোগ করে নেওয়ার চেষ্টা, এসব কিছু একসাথে মিলিয়ে দেখলে এখন এটা মনে করা কি অস্বাভাবিক হবে যে বর্তমান অন্তর্বর্তী সরকারেরই এখন সেফ এক্সিট নেওয়ার সময় ঘনিয়ে এসেছে? ইউনূস সরকার কি সেই পরিণতির দিকেই যাচ্ছে? ড মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নয়, আগামী নির্বাচন কি অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা একটি জাতীয় সরকারের অধীনে? মনে হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। This is Max Media London.